বুকিশ প্রেজেন্টস গপ্পপট। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ গপ্পপটে আপনাদের জন্য থাকছে একটি অন্য স্বাদের অন্য সময়ের গল্প। গত সপ্তাহে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্মদিবস গেছে। সেই উপলক্ষেই আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য তারই লেখা একটি ছোট গল্প। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, জন্ম 30শে মার্চ 1899। আমরা সকলেই জানি তিনি বাংলা সাহিত্য জগতের একজন বিশাল বড় ব্যক্তিত্ব। তার সৃষ্ট সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় চরিত্র হল ব্যোমকেশ বক্সী। এছাড়াও উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক উপন্যাস, যেমন কালের মন্দিরা, গৌর মল্লার তুমি সন্ধ্যার মেঘ, তুঙ্গভদ্রার তীরে ইত্যাদি। এছাড়াও সামাজিক উপন্যাস যেমন জাতিস্বর, বিশ্বের ধোঁয়া এবং অতিপ্রাকৃত ইত্যাদি। এছাড়াও তিনি ছোটদের জন্য লিখেছিলেন বহু গল্প। তার সৃষ্ট সদাশিব মারাঠা বীর শিবাজির অভিযানের সাথে সম্পৃক্ত। তার অন্যতম লেখা চরিত্র ছিল বরদা, যা ভূতান্বেষী নামে পরিচিত। 22শে সেপ্টেম্বর 1970 সালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে যান। আজকে তাই তারই লেখা একটি নিবেদন আপনাদের জন্য রইল, শুনতে থাকুন হৃদকম্প। গত নভেম্বর মাসে মহামন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী যখন দেশবাসীদেরকে বললেন, इस तरह हमें कोशिश करनी पड़ेगी कि हम अगले महीने 2 महीनों में खास तौर पर जतन और इंतजाम करें के पास जितना है उससे वो ज्यादा खर्च न करे, अन्न के खर्चे को तो उसे भी घटाएं। मैं चाहता हूं कि हर एक शहर का रहने वाला, हर एक गांव का रहने वाला अपने पड़ोसी को देखे, कहाँ मुसीबत है, कौन तकलीफ उठा रहा है, और अगर हमें अपने खाने में कुछ कमी करके भी दूसरे को खिलाना पड़े तो उसके लिए तैयार रहने की जरूरत है। দেশে অন্নাভাব, আপনারা হপ্তায় একবেলা চাল গম খাওয়া বন্ধ করুন। তখন আমি ভাবলাম, 66 বছর বয়স হলো, দেশের কাজ তো কিছুই করলাম না, এখন অন্তত কম খেয়ে দেশের একটু উপকার করি। গিন্নি আমার সাধু সংকল্প সমর্থন করলেন, বললেন, শুধু হপ্তায় এক বেলা নয়, আমরা দুজন হপ্তায় 2 বেলা মঙ্গলবার আর শুক্রবার রাত্রে ভাত, রুটি, লুচি খাবো না। হ্যাঁ, মনে মনে বেশ একটু আত্মপ্রসাদ অনুভব করতে লাগলাম। ওনার বাড়িতে আমরা দুজনেই থাকি, আর কেউ থাকে না। 2 ছেলে বোম্বে থাকে, তারা মাঝে মধ্যে মাসে 2-1 বার আমাদের কাছে উইকেন্ড যাপন করতে আসে। আমরা দুজনে যথারীতি কৃচ্ছ সাধন শুরু করে দিলাম। ব্যবস্থা হলো, মঙ্গলবার এবং শুক্রবার রাতে আমরা খাবো মাছ কিংবা মাংস, শাক সবজি সেদ্ধ, আলু, গাজর, টমেটো ইত্যাদি তরকারি। রসনার দিক দিয়ে নতুনত্বটা মন্দ হবে না, এইরকম মুখ বদল ভালোই লাগে। প্রথম দিন চাল গম বর্জিত খাবার খেয়ে কিন্তু অপ্রস্তুত হতে হলো। বেশ পেট ভরেই খেয়েছিলাম, কিন্তু রাত 3টের সময় খিদের চোটে ঘুম ভেঙে গেল। শাকসবজি এবং মাংস বেবাক হজম হয়ে গেছে। গিন্নি আমার পাশের ঘরে শোন, তার ঘুম ভাঙিয়ে এত রাতে নতুন করে পেট ভরাতে হলো। খালি পেটে তো আর ঘুম হয় না। তারপর থেকে মঙ্গল এবং শুক্রবারের দিনে একটুখানি চেপেই খাই, রাত্রে খিদে পায় না। এইভাবে হপ্তা 2 কাটল। 19শে নভেম্বর শুক্রবার, শরীর বেশ ভালোই ছিল। রাত্রে যথারীতি মাংস আর শাক সবজি খেয়ে শুলাম। পরদিন সকালে বিছানা থেকে উঠতে গিয়ে দেখি পেট বুলোচ্ছে, মাথা ঘুরছে, এত বেশি ঘুরছে যে দাঁড়িয়ে থাকা যায় না। আবার বিছানা নিলাম এবং ডাক্তারকে ডেকে পাঠালাম। ডাক্তার ভিড়ে আমার বাড়ির ডাক্তার, কাছেই থাকেন, 2 মিনিটের রাস্তা।
অত্যন্ত সাদাসিধে শান্ত প্রকৃতির মানুষ। তিনি এলে তাকে রোগের কথা বললাম। মঙ্গলবার আর শুক্রবারের কথাটাও বয়ান করলাম। শুনে তিনি বললেন, বুড়ো বয়সে কি বেখেয়ালি, আপনার প্রবল বোধ হজম হয়েছে। ওষুধ দিচ্ছি, আজ স্রেফ দই ভাত খাবেন, বুঝলেন? ওসব বেয়ারা খাবার বন্ধ করুন। দেশের জন্য কৃচ্ছ সাধন আমার সহ্য হলো না, মনটা খারাপ হলো। কিন্তু উপায় কি? মঙ্গলবার শুক্রবারের পালা শেষ করতে হবে। ওষুধ এবং দই ভাতের গুণে বিকেল বেলা নাগাদ শরীরটা বেশ স্বাভাবিক হলো। রাত্রি 9টার সময় লঘু আহার করে শুলাম। আমার অভ্যাস রাত্রে বিছানায় শুয়ে খানিকক্ষণ বই পড়া, তারপর আলো নিভিয়ে ঘুমোই। রাত্রি আন্দাজ 10টার সময় বই রেখে আলো নেভালাম, কিন্তু ঘুম এলো না। শরীরে কোনো অস্বস্তি নেই, তবুও ঘুম আসছে না। এপাশ ওপাশ করে আধ ঘন্টা কেটে যাওয়ার পরেও যখন ঘুম এলো না, তখন ভাবলাম উঠি, দুটান সিগারেট টানি, তাহলে যদি ঘুম আসে। বিছানায় উঠে বসে আলো জ্বালিয়ে হঠাৎ বুকটা দূর দূর করে উঠল। এই আরম্ভ। আমার শরীরে অনেক রোগই আছে, কিন্তু হৃদযন্ত্রটা নিরোগ বলেই জানতাম। এখন হৃদযন্ত্রটা থরথর করে কাঁপতে আরম্ভ করলো। মনে হলে যেন বুকের মধ্যে নিঃশব্দে একটা ডঙ্কা বাজছে। তার ছন্দ এত দ্রুত যে হৃদয়ের স্বাভাবিক ছন্দ তার সঙ্গে তাল রাখতে পারছে না। সমস্ত শরীরেই ছন্দের তালে তালে দুলতে লাগলো। বুকে ব্যথা বা যন্ত্রণা কিছুই নেই, কেবল হৃদয় দ্রুত তালে নিচে চলেছে। ওই আছে না, হৃদয় আমার নাচে রে। শরীরে যেমন যন্ত্রণা নেই, মনে তেমন ভয়ও নেই। ভাবছি হৃদয়ের এই সাময়িক উল্লাস এক্ষুনি প্রশমিত হবে। 10 মিনিট কাটলো, 20 মিনিট কাটলো, আধ ঘন্টাও কেটে গেল, তবু হৃদযন্ত্র সমান তালে নেচে চলেছে। মনে চিন্তা এলো, কি করা যায়? এত রাত্রে গৃহিণী পাশের ঘরে ঘুমিয়ে পড়েছে কখন? বাইরের বারান্দায় আমার ঝি সরস্বতীর বাপ মা শোয়ে, তারাও নিশ্চিন্তে ঘুমোচ্ছে। 11টা বেজে গেছে। এখন ডাক্তারকে ডাকতে পাঠালে তিনি কি আসবেন? এদেশে রাত্রে ডাক্তাররা খুব একটা আসতে চায় না। মনে হলো হৃদকম্পের বেগ যেন বাড়ছে, আর দেরি করলে হয়তো এখতিয়ারের বাইরে চলে যেতে পারে। উঠে পাশের ঘরে গেলাম, গৃহিণীকে জাগিয়ে পরিস্থিতির কথা বললাম। জানালাম ডাক্তার ডাকা দরকার। একটা ঘুমন্ত মানুষকে জাগিয়ে তাকে দুঃসংবাদ শোনালে তার কিরকম প্রতিক্রিয়া হবে কিছু বলা যায় না। আমার গৃহিণী ঊর্ধ্বশ্বাসে বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং 5 মিনিট পরে ডাক্তার ভিড়েকে নিয়ে ফিরলেন। আমি তখন বিছানায় শুয়ে বাঁ হাত দিয়ে ডান হাতের নাড়ি দেখছি যে অবস্থাটা কেমন। নাড়ি চলছে ট্রেনের ইঞ্জিনের মতো, এত দ্রুত যে গোনাই যায় না। ভাবছি যে কোন মুহূর্তে ইঞ্জিন থেমে যাবে। মৃত্যুর কাছাকাছি তো কখনো আসিনি এর আগে। ডাক্তার এবার আমার নাড়ি দেখলেন, তারপর ক্ষিপ্ত হস্তে ইঞ্জেকশন তৈরি করে আমার বাহুতে সূচ ফুটিয়ে দিলেন। আমি প্রশ্ন করলাম, কি ব্যাপার? ডাক্তার বললেন, পেটে গ্যাস হয়েছে, বুঝলেন? ওই গ্যাসই আপনার হৃদযন্ত্রকে ঠেলা মারছে, তাই এই বিপত্তি। ভয় পাওয়ার কিছু নেই, এখনই ঠিক হয়ে যাবে। তারপর প্রতীক্ষা। হৃদয়ের মৃদাঙ্ক চৌদুনে বেজে উঠল। 10 মিনিট, 15 মিনিট, উপশমের কোনো লক্ষণই নেই। ডাক্তারের মুখে শঙ্কার ছায়া পড়ল। আমি ভাবছি অদ্যই আমার শেষ রজনী।
20 মিনিট পরে বুকের স্পন্দন কমতে লাগলো। 25 মিনিট পরে বুক একেবারে স্বাভাবিক। কোনো কালেই যে আমার দারুণ হৃদকম্প হয়েছিল তা বোঝাই যায় না। বললাম, ডাক্তার, একেবারে সেরে গেছি। ডাক্তার মাথা নেড়ে বললেন, আজ ঘুমিয়ে পড়ুন, কাল সকালে কার্ডিওলজিস্ট নিয়ে আসবো, বুঝলেন। রাত 12টা বেজে গেছে। ডাক্তার চলে গেলেন। গিন্নি খুব ব্যাকুল হয়ে পড়েছেন দেখলাম, কিন্তু আমার মনে হলো সামান্য উপলক্ষ নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করা হচ্ছে। যাই হোক, ডাক্তারের হুকুম অমান্য করার তো সাহস নেই। পরদিন হৃদয় বিশেষজ্ঞ এলেন। যন্ত্রের সাহায্যে হৃদযন্ত্র পরীক্ষা করলেন। জানা গেল হৃৎপিণ্ড সামান্য রকম জখম হয়েছে, সুতরাং ডজন খানেক ওষুধ নিয়মিত খেতে হবে এবং সিগারেট ছেড়ে দিতে হবে। 7 দিন বিছানায় শুয়ে থাকতে হবে। 7 দিন পর আবার ইসিজি পরীক্ষা। উফ, বিছানায় শুয়ে থাকতে আমার আপত্তি নেই। সাধারণত ওই কাজটা আমার ভালোই লাগে, কিন্তু জোর করে বিছানায় শুয়ে রাখলে মন বিদ্রোহী হয়ে ওঠে। ইচ্ছে করে এদিক ওদিক ঘুরে বেড়াই, বন্ধুদের সঙ্গে দেখা করতে যাই, লাইব্রেরিতে গিয়ে বই নিয়ে আসি। শুয়ে থাকাটা সময়ের অপব্যবহার বলে মনে হয়। কিন্তু গৃহিণীর তীক্ষ্ণ শাসনে বেশি নড়াচড়া সম্ভব হলো না। বড়জোর লেখার টেবিলে গিয়ে বসি, আবার শুয়ে পড়ি। বম্বে ছেলেদের একটা চিঠি লিখে দিলাম, যথাসম্ভব লঘু করে দিলাম, নইলে তারা উদ্বিগ্ন হবে। পরের হপ্তায় ইসিজির ডাক্তার এসে আবার পরীক্ষা করলেন, কিন্তু আরো 2 সপ্তাহ ওষুধ সেবন এবং শয়নে পদ্মনাভঞ্চ চলবে। তখন জানতাম না যে এটা ডাক্তারদের একটা প্যাঁচ। প্রথমেই যদি বলে দেয় 3 মাস শুয়ে থাকতে হবে, তাহলে রুগী ভড়কে যাবে। তাই সইয়ে সইয়ে কুকুরের ল্যাজ কাটেন আর কি। ইতিমধ্যে আমার বড় ছেলে বম্বে থেকে এসেছে। সে ফিরে যাওয়ার পর মেজো ছেলে এলো। এইভাবে পালা করে তারা আমার উপর নজর রেখেছে। তাছাড়া মেজর অম্বরনাথ চ্যাটার্জি, ক্যাপ্টেন পিনাকি ব্যানার্জি প্রমুখ কয়েকজন মিলিটারি ডাক্তার আছেন। এরাও আমার উপর কড়া নজর রেখেছেন। পুনায় মিলিটারি হাসপাতাল ও কলেজ আছে। সেখানে যে কয়েকজন বাঙালি অফিসার আছেন, তাদের মধ্যে কয়েকজন এই বৃদ্ধের প্রতি প্রতিমান। মেজর অম্বরনাথ এবং ক্যাপ্টেন পিনাকি তাদের মধ্যে অন্যতম। সকলেই আমাকে সারিয়ে তোলার চেষ্টা করছেন, কিন্তু সব শেয়ালেরই একই রাঁ। সিগারেট ছেড়ে দাও, ওষুধ খাও আর শুয়ে থাকো। ওষুধ খাওয়া এবং শুয়ে থাকা বরং সম্ভব, কিন্তু সিগারেট ছাড়া তো অসম্ভব। 1917 সাল থেকে সিগারেট খাচ্ছি, 49 বছরের নেশা। এক কথায় ছেড়ে দেওয়া যায় না। তবু কমিয়ে 7-8টায় দাঁড় করালাম। কিন্তু ডাক্তারেরা তাতে সন্তুষ্ট নয়, একেবারে ছেড়ে দেওয়া চাই। পুনরায় আমার ক্রমে অসুবিধে হতে লাগলো। সর্বদা দেখাশুনো করার লোকের অভাব। বড় বৌমা এখানে এসে আছেন বটে, কিন্তু নিজের সংসার ছেড়ে আর কতদিন এখানে থাকতে পারেন। পারিবারিক পরামর্শে স্থির হলো আমি গিয়ে বম্বে ছেলেদের কাছে থাকব। তাহলেই সব হাঙ্গামা একেবারে চুকে যাবে। পুনরায় ডাক্তারেরা সাগ্রহে এই প্রস্তাবে সায় দিলেন। 26শে ডিসেম্বর আমি বম্বে গেলাম। বম্বের উপকণ্ঠে আন্ধেরি নামক স্থানে আমার বড় এবং মেজো ছেলে থাকে। তাদের কাছে পরম নিশ্চিন্ত মনে 2 মাস থাকলাম। শরীর প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। তখন আবার পুনার দিকে মন টানতে লাগলো। 26শে ফেব্রুয়ারি পুনায় ফিরে এসেছি। এই রোগের ফলে আমার জীবনে একটা বড় রকম অবস্থান্তর হয়েছে।
শেষ পর্যন্ত ধূমপান ত্যাগ করতে হলো। প্রথমটা খুবই কষ্ট হয়েছিল, কিন্তু এখন সিগারেট বিরহ ব্যথা অনেকটাই সামলে উঠেছি। মাসে গোটা 50 টাকা বেঁচে যায়, এটাও কম লাভ নয়। সামলে উঠেছি বটে, কিন্তু যতই সামলে উঠি একটা কথা বুঝেছি, মহাকাল হচ্ছেন বাড়িওয়ালা। তিনি নোটিশ দিলেন শীঘ্রই বাসা ছাড়তে হবে। আমার যে আত্মজীবনী কোনোদিনও লেখা হবে না, এই বিবরণী তারই ক্ষুদ্র ভগ্নাংশ। এতক্ষণ আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনায় একটি ছোট গল্প হৃদকম্প। গল্প পাঠে সৌমিক, অন্যান্য চরিত্রে সৌমিক এবং মোহিনী, সাউন্ড ডিজাইন এবং পোস্টার ডিজাইন মোহিনী, গল্পের সূত্রধার আমি রবিনা। ফিরে আসবো আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে। ততক্ষণ আমাদের সাথে থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলকে। ততক্ষণের জন্য টাটা।